আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের 3 নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টে চলে যাই। তো আমরা 2য় নাম্বার ক্লাস থেকে আমরা টার্মিনালে কোড রান করা শিখেছি। তো যারা টার্মিনালে কোড রান করা শেখেন নাই তারা একটু 2 নাম্বারটা দেখে নিন। আমি একটু দেরি করে ফেলছি ভিডিওগুলো আপলোড করতে। তো একটু দেখে নিয়েন, আমরা কোড রানার ইউজ করছি আর আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে আমরা কোডগুলোকে রান করার জন্য যে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় আমরা কিন্তু সেটা করেছি। আচ্ছা, তো আমরা যেটা করেছি আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, আপনারা হয়তোবা সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার নামে আমাদের একটা রিপোজিটরি আছে। সেই রিপোজিটরির ভেতরে আমি সকল কোর্সগুলোকে রাখার চেষ্টা করছি। তো সেই রিপোজিটরিতে কাজ করছি। তো এখানে এসে আমরা কোড এডিটরে ওপেন করছি। সেই জন্য সিএমডিতে এসে কোড স্পেস ডট এন্টারের মাধ্যমে আমরা এইটাকে আমাদের কোড এডিটরে ওপেন করছি। তারপর কন্ট্রোল বি প্রেস করে আমরা আমাদের এই যে সাইড বার আছে সেই সাইড বারটাকে আমরা এখান থেকে ওপেন করছি। এটাকে এক্সপ্লোরারও বলা হয়। তো প্রথমত আমরা যেটা করতে চাই সেটা অ্যাসেটস এর ভেতরে আমাদের এখানে পিএইচপি আছে। পিএইচপি এর ভেতরে আমরা এই যে অপারেটর, এই অপারেটরের এখানে আমরা কাজ করছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা আমরা এখানে আরো একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলের নাম দিতে পারি আমরা 3.6 এভাবে একটা নাম দিচ্ছি। সাজিয়ে আমরা কোড করার চেষ্টা করছি, সময় লাগবে, বাট একটা জায়গায় থাকুক এভাবে আমরা আর কি চেষ্টা করছি। তো আজকে আমরা যেটা করব সেটা স্ট্রিং অপারেটর। তো সেই জন্য আমরা এখানে নাম দিলাম স্ট্রিং, আর তারপর অপারেটর না দিয়ে আমরা এখানে লিখছি পিএইচপি। এভাবে আমরা এখানে লিখছি। তারপর এখানে এসে আমরা প্রত্যেক দিনের মতো যেভাবে আমরা পিএইচপি লিখি সেভাবে লেখা শুরু করব। তো স্ট্রিং অপারেটর কি আমরা অনেকেই জানি। আমি প্রথম দিকে কোনো একদিন বলেছিলাম সেটা কনক্যাটেনেশন করার জন্য স্ট্রিং অপারেটর অনেক বেশি ব্যবহৃত হয়। আমরা অনেক সময় যেটা চাই সেটা আমাদের মনের মতো করে আউটপুটটাকে শো করাতে চাই। তো সেক্ষেত্রে আমাদের এই স্ট্রিং অপারেটর, যেটাকে আমরা বলি কনক্যাটেনেশন অপারেটর, সেটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। তো কেমন? মনে করুন যে আমরা কিছু জিনিসকে সুন্দর করে প্রিন্ট করতে চাচ্ছি। যেমন আমরা এখানে চাচ্ছি যে আমাদের একটা ফুল নেম, কি নেম? ফুল নেম প্রিন্ট করতে চাচ্ছি। তো এভাবে হলো। তো ফুল নেমটাকে আমরা যেটা করছি সেটা ফর্মে যখন আমরা এই নেমটা কালেক্ট করছি ভিজিটরদের কাছ থেকে, তখন আমরা ডাবল স্টেপে কালেক্ট করছি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বিদেশি কিছু কিছু সিস্টেমে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম 100% প্রয়োজন হয়। তো সেই সকল ইন্টারফেসে কিন্তু তারা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু তারা কালেক্ট করে। তো সেই অনুযায়ী আমরা এখানে যেটা করতে পারি সেটা আমরা একটা ফার্স্ট নেম নিচ্ছি, ফার্স্ট নেম এভাবে নিলাম। নেওয়ার পর এটার সাথে আমরা আমাদের যে লাস্ট নেম আছে সেই লাস্ট নেমটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো আমাদের তো ফার্স্ট নেমের ভেতরে কিছু নাই, লাস্ট নেমের ভেতরে কিছু নাই। তো আমরা সেই ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভেতরে কিছু একটা ইনপুট করি। তো আমরা এখানে যেটা করলাম, ফার্স্ট নেমের ভেতরে আমরা এখানে একটা স্ট্রিং অ্যাড করে দিচ্ছি। আমি আমার ফার্স্ট নেমটা অ্যাড করে দিচ্ছি। আর পরবর্তীতে যেটা লাস্ট নেম, সেই লাস্ট নেমের ভেতরে আমার যে লাস্ট নেমটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই অ্যাড করার পর এবার কি এবার এই জায়গায় ফুল নেমের ভেতরে এই ফার্স্ট নেম এবং এই লাস্ট নেম, এটা কিন্তু এই কনক্যাটেনেশন অপারেটর, যেটাকে আমরা বলি স্ট্রিং অপারেটর, এই অপারেটরের মাধ্যমে এটা একত্রিত হবে। কি হবে? একত্রিত হবে। তো এখন যদি আমরা এটাকে একো করি, কোনটাকে করব একো? ফুল নেম। ফুল নেমকে আমরা একো করলাম। একো করে আমরা যেটা করব যে আমরা তো কোড রানারে এটার আউটপুট দেখতে চাচ্ছি, কোড রানারে। তো সেক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে
আমাদের যে কিবোর্ড শর্টকাট, সেই কিবোর্ড শর্টকাটটা আমরা একটু দেখি, যে প্রিফারেন্স, তারপর হচ্ছে কিবোর্ড শর্টকাট। এখানে এসে আমরা একটু সার্চ দিচ্ছি রান কোড, দিলে আমরা দেখতে পাচ্ছি যে রান কোড আমার কম্পিউটারে কন্ট্রোল ওয়াল্টার এন, এটা প্রেস করলে আমার এটা রান হবে। আচ্ছা, তো সেই অনুযায়ী আমি যেটা করলাম, আমার এই কিবোর্ড শর্টকাটটাকে আমি মুছে দিচ্ছি। এবার কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার নামটা এখানে হচ্ছে আউটপুট হিসেবে শো করছে। আচ্ছা, তো এই নামের এই মাঝ বরাবর দেখুন কোনো স্পেস নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই মাঝখানে একটা স্পেস প্রয়োজন। তো এই স্পেসের জন্য দেখুন আমরা এখানে একটা স্ট্রিং এই দুইটার ভেতরে সুন্দর করে পুশ করে দিতে পারি। স্ট্রিং কি, এভাবে ডাবল কোটেশনই তো স্ট্রিং, তাই না? তো সেই প্রথম কি করলাম, এই ভেরিয়েবলের সাথে এই স্ট্রিংটা অ্যাড করে দিলাম, কিন্তু এই ভেরিয়েবলের সাথেও এই স্ট্রিংটাকে অ্যাড করতে হবে। তো সেই জন্য আমরা এখানে আরও একটা কনক্যাটেনেশন অপারেটর ইউজ করলাম। তাহলে একটা স্ট্রিং এখানে যোগ হয়ে গেল বা অ্যাড হয়ে গেল, কিন্তু স্ট্রিং এর ভেতরে তো একটা স্পেস ক্যারেক্টার আমাদের এখানে অ্যাড করতে হবে। তো সেই জন্য আমরা এখানে একটা স্পেস ক্যারেক্টার অ্যাড করছি। তো স্পেস ক্যারেক্টার অ্যাড করার পর তারপর আমরা এখানে এসে যদি আবার আমরা কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করি, তখন দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা স্পেস আসছে, তাই তো? তো এভাবে আমরা কিন্তু আমাদের এই কনক্যাটেনেশন অপারেটরটা ইউজ করতে পারি সুন্দর করে, এগুলো আরো সাজানোর জন্য এগুলো আমাদের প্রয়োজন হয়। তারপরে আরো কিছু হতে পারে এরকম, মনে করুন যে আমরা যেটা করতে পারি যে এটাকে একটু নিচে নামাই দেই, আর এই বাম পাশেরটাকে হচ্ছে আমরা মুছে দেই বা ক্লোজ করে দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর আমরা ফন্ট সাইজটাকে একটু বৃদ্ধি করে নিই। আচ্ছা, এভাবে না, আমরা হচ্ছে এভাবে বৃদ্ধি করি। এভাবে বৃদ্ধি করলে আমাদের হচ্ছে এই জিনিসগুলো ছোট থাকবে, ফন্টগুলো বড় থাকবে। তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। কি উদাহরণ? দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের হচ্ছে যে ই-কমার্স ওয়েবসাইট আছে, ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট থাকে। তো সেই প্রোডাক্ট বলে একটা ভেরিয়েবল আমি নিচ্ছি, আর এই প্রোডাক্টের ভেতরে কি নেওয়া যেতে পারে? স্মার্টফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, যে কোনো কিছু আমরা এখানে নিয়ে নিলাম। এই প্রোডাক্টের ভেতরে আমরা একটা ভ্যালু নিয়ে নিচ্ছি। এই প্রোডাক্ট থাকলো, এরপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, আরও অনেক 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 কিছু থাকে। তো আমি একেবারে ভেরি মানে স্মল রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে প্রাইস। তো আমি এখান থেকে হচ্ছে প্রাইসটা নিচ্ছি। তো প্রাইস নিয়ে এই প্রাইসের ভেতরে কিছু একটা দিয়ে দিব। তো সে মনে করুন যে আমি এখান থেকে 85K একটা প্রাইস আমি এখানে ইনপুট করলাম। এখন এই দুইটাকে আমরা হচ্ছে সুন্দর করে একটা বাক্যে সাজাবো। তাহলে সেটা কি হতে পারে? তো চলুন আমরা একোতে চলে যাই। তো এই যে হচ্ছে আমরা প্রিন্টে আসলাম, আসার পর এখন আমাদের এখন সাজানোর করতে হবে, মানে সাজাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে একটা স্ট্রিং নিতে পারি। স্ট্রিং নিয়ে এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রোডাক্ট নেম, এভাবে আমরা বলে দিতে পারি প্রোডাক্ট নেম, নিয়ে একটা ক্লোন দিয়ে দিলাম এভাবে। তাহলে এটা আমাদের হচ্ছে একোতে প্রথমে এটা আসবে। তারপর এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা এটাকে নিব, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে তো প্রোডাক্ট শুধুমাত্র ল্যাপটপ না, আরও অনেক কিছু। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইনামিক হবে। প্রোডাক্টের নেমটা আমরা স্ট্রিং করলাম, কারণ এটা সবসময় ফিক্স থাকবে, কিন্তু প্রোডাক্টের নেমের পরে এখানে যে প্রোডাক্টের ভিন্নতা আসছে সেটা কিন্তু প্রোডাক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা এখানে কনক্যাটেনেশন অপারেটর দিলাম। তারপর হচ্ছে এখানে আমি প্রোডাক্ট বলে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা নিলাম, এখানে স্পেস দিয়ে আবার একটা কনক্যাটেনেশন অপারেটর দিলাম। তারপর এখানে আরও একটা কাজ করতে পারি, আর একটা স্ট্রিং নিলাম। স্ট্রিং নিয়ে এখানে আমরা বলে দিতে পারি যে প্রোডাক্ট প্রাইস, এভাবে বলে দিতে পারি। আর একটা এভাবে ক্লোন দিলাম। ক্লোন দিয়ে এখানে আবার একটা কনক্যাটেনেশন অপারেটর দিচ্ছি। দেওয়ার পর এই জায়গায় এসে বললাম হচ্ছে আমাদের পরবর্তী যে ভেরিয়েবল প্রাইস, সেই প্রাইসটা নিচ্ছি। নেওয়ার পর এবার আমরা কি করতে পারি, এখানে সে মনে করুন যে আমাদের যদি প্রাইসের পরে
টাকা বা বিডিটি কিছু একটা অ্যাড করার প্রয়োজন হয়, সেটাও আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি। সে বিডিটি আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা আমাদের লাইনটাকে শেষ করে দিতে পারি। তো এখন আমরা যদি এটাকে আবার কন্ট্রোল ওয়াল্টার এন দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের প্রোডাক্ট নেম এভাবে আসছে। আচ্ছা, আমাদের এই প্রথমে যেটা, এটাকে হচ্ছে আমরা যেটা করতে পারি, এই একোটাকে আমরা স্ট্রিং এর ভেতরে নিয়ে তারপর হচ্ছে এখানে আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে এটাকে হচ্ছে আমরা কি করে দিতে পারি, একটা লাইন ব্রেক করে দিতে পারি। তো কন্ট্রোল ওয়াল্টার এন, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একটা লাইন ব্রেক হয়েছে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট নেম ল্যাপটপ, প্রোডাক্ট প্রাইস এত। আচ্ছা, তো এই প্রোডাক্ট নেম ল্যাপটপ, এই ল্যাপটপের পরে একটা ডট আর একটা স্পেস প্রয়োজন, তাই না? তাহলে আমরা সেটা কি করতে পারি, এই যে মনে করুন যে প্রোডাক্ট নেম ল্যাপটপ, তাহলে দুইটা কাজ করতে পারি, এইখানে নতুন করে আর একটা স্ট্রিং নিতে পারি, অথবা এইখানে আর একটা কাজ করতে পারি, একটা ডট দিয়ে একটা স্পেস দিতে পারি। মানে হচ্ছে আমি আর একটা নিতে চাচ্ছি না, সো কৌশল করে আমরা ওইখানে একটা ডট দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম। তাহলে কি হবে, আবার যদি কন্ট্রোল অল্টার এন দেই, তখন দেখতে পাচ্ছি, দেখেন, প্রোডাক্ট নেম ল্যাপটপ, প্রোডাক্ট প্রাইস এত। এভাবে আমরা আমাদের যে, আমরা নিজেরা যেভাবে সুন্দর করে আমরা অর্থবোধক করতে চাই, সেভাবে কিন্তু আমরা এই জিনিসগুলোকে অর্থবোধক করতে পারি। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপমেন্ট, তারপর কাস্টম ওয়েবসাইট, লারাভেল, যেখানেই যান না কেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, এই যে যে বাক্য সাজানোর যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এই কনক্যাটেনেশন অপারেটর দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো এটা একটু সুন্দর করে আপনারা প্র্যাকটিস করবেন, যে আসলে ভেরিয়েবলের সাথে, স্ট্রিং এর সাথে, দুইটা ভেরিয়েবলের সাথে আমরা যে একটা ডট দিয়ে সুন্দর করে কানেক্ট করছি, এটা কিভাবে হচ্ছে সম্পূর্ণ সুন্দর করে আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন। এই যে স্ট্রিং এর ভেতরে একটা ডট ইউজ করছি, এই ডট আর এই ডট কিন্তু এক না। তো কিভাবে কোনটা কিভাবে কাজ করছে একটু প্র্যাকটিস করলে আপনারা সুন্দর করে বুঝে যাবেন, এটা কঠিন কিছু না। আচ্ছা, তো এটাকে আমরা হচ্ছে নাম দিয়েছি কি, স্ট্রিং অপারেটর। এখন আমরা যেটা করব, আমাদের আবার সাইড বারটাকে ওপেন করছি, ওপেন করে এখানে এসে আমরা আরো একটা ফাইল ক্রিয়েট করব। তো এবার আমরা নাম দিচ্ছি 3.7, নাম দিয়ে এখানে নতুন একটা অপারেটর সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তো সেটা হতে পারে স্পেসশিপ, SPACE, স্পেসশিপ, এভাবে আমরা নিতে পারি। তো PHP, এভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি। আবার এখানে হচ্ছে PHP, নিচে আর কিছু লিখলাম না, কারণ আমরা জানি PHP-তে শুধুমাত্র স্টার্টিং ট্যাগটা লিখলে হয়ে যায়, এন্ডিং ট্যাগটা প্রয়োজন হয় না। তো স্পেসশিপ অপারেটরটা কি, এটার সাইন কি, এই অপারেটরটা লিখতে হলে আমাদের কি কি করতে হয়? প্রথমে হচ্ছে লেস দ্যান চিহ্ন, তারপর ইকুয়াল, তারপর গ্রেটার দ্যান চিহ্ন, এই তিনটা মিলে স্পেসশিপ অপারেটর হয়। তো স্পেসশিপ অপারেটর আমরা এখন এখানে এটাকে পারফেক্টলি লিখছি, এই স্পেসটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এই যে এটা হচ্ছে স্পেসশিপ অপারেটর। তো এই স্পেসশিপ অপারেটর আলটিমেটলি কি করে, এটা এর দুই পাশে দুইটা ভ্যালু কালেক্ট করে। তার মানে কি, দুই পাশে দুইটা ভ্যারিয়েবল ইউজ করতে পারি আমরা, বা দুই পাশে দুইটা নর্মাল ভ্যালু ইউজ করতে পারি আমরা, তাই না? তো এই স্পেসশিপ অপারেটরের কাজ হচ্ছে, আমি যদি এভাবে বোঝাই, সে প্রথমটা ছোট, পরেরটা হচ্ছে বড়, এভাবে যদি হয়, তাহলে স্পেসশিপ অপারেটর আমাদেরকে প্রথমটা ছোট হলে মাইনাস অন আউটপুট দেয়। কি দেয়? মাইনাস অন আউটপুট দেয়। এরপর যদি দুইটাই সেম হয়, মনে করুন যে এভাবে আমরা দুইটা সেম করলাম, 5 5, এভাবে রাখলাম, যদি দুইটা ভ্যালু সেম হয়, তাহলে স্পেসশিপ অপারেটর আমাদেরকে 0 আউটপুট দেয়। আর যদি প্রথমটা বড় হয়ে যায়, পরেরটা ছোট হয়ে যায় কোনোভাবে, তাহলে স্পেসশিপ অপারেটর আমাদেরকে প্লাস অন আউটপুট দেয়। তো সেটা আমরা এখানে বলে দিলাম যে প্লাস অন, এভাবে। তো এই জিনিসটাকে নিয়ে আমরা হচ্ছে
আরো বড় প্রবলেম সলভ করতে পারি। আমরা যদি কন্ট্রোল ফ্লো বা কন্ট্রোল স্ট্রাকচার সম্পর্কে একটু পরে মানে জানবো, যদি আমরা এটা সম্পর্কে জানতাম তাহলে আমরা হচ্ছে আরো বড় বড় প্রবলেম সলভ করতে পারতাম এটা দিয়ে। তো শুধুমাত্র এখান থেকে এতটুকুই আমরা হচ্ছে একটু জেনে রাখবো যে যদি এই ধরনের কোনো একটা অপারেটর থাকে, স্পেসশিপ অপারেটর, তাহলে প্রথমটা যদি ছোট হয় তাহলে এই অংশটুকু আমাদেরকে হচ্ছে -1 আউটপুট দেয়, দুইটা সমান হলে আমাদের হচ্ছে 0 আউটপুট দেয়, আর দুইটা থেকে প্রথমটা যদি বড় হয় তাহলে হচ্ছে আমাদেরকে +1 আউটপুট দেয়। তো আমরা এই জিনিসটা হচ্ছে একটু চেক করে দেখতে পারি যে আসলেই কি তাই দেই কিনা। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই দুটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে রাখতে পারি। তো ভ্যারিয়েবলটা কি হতে পারে, দেখা যাচ্ছে যে ভ্যারিয়েবলটা আমরা হচ্ছে স্পেসশিপ আকারে নাম নিতে পারি। তো স্পেস শিপ, এভাবে হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে নাম নিলাম। তো এখানে হতে পারে এরকম যে 1 দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে আমরা 3টা দেবো তো এই জন্য। তো এখানে এসে আমরা হচ্ছে একো দিচ্ছি। আচ্ছা, এটা এভাবে থাকুক, না এখানে থাকুক। তো এসিএইচ ও একো, এখানে এসে আমরা ওই যে স্পেসশিপ আছে, স্পেসশিপ 1 কে আমরা হচ্ছে এখানে নিতে চাচ্ছি। এরপর এই দ্বিতীয়টাকে হচ্ছে আমরা স্পেসশিপ 2 হিসেবে নিতে পারি। তো এখানে এসে আমরা যেটা করলাম, একটা $সাইন নিচ্ছি, স্পেসশিপ 2, এভাবে হচ্ছে আমরা এটাকে এর ভেতরে রাখছি। রাখার পর এখানে হচ্ছে এটাকে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। করার পর এটাকে হচ্ছে আমরা একোর ভেতরে দিয়ে আমরা এটাকে হচ্ছে দেখব যে এখানে আমাদের কত আসতে পারে। তো সেই জায়গায় আমরা ডলার দিয়ে আবার স্পেসশিপটা নিচ্ছি, নিয়ে এখানে হচ্ছে আমরা 2 দিলাম। আর ফাইনালি আমরা এটাকে হচ্ছে স্পেসশিপ 3 দিব, দিয়ে এর ভেতরে এটাকে অ্যাসাইন করলাম। অ্যাসাইন করে এখানে এসে আমরা আবার একোর ভেতরে এই স্পেসশিপ 3 যেটা, সেটা আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে এটাকে কি করতে পারি, রান করাতে পারি। তো রান করালে যেটা হবে, এখানে তো আমরা হচ্ছে \n নেইনি, তো যার কারণে এটা পাশাপাশি আসবে। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ওয়াল্টার n দিলে এই যে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আসছে। এখন আমরা চাই এটাকে হচ্ছে কি করতে, একটু আমরা হচ্ছে এটাকে ইসের ভিতরে নিয়ে যেতে চাই। তো এখান থেকে আমরা এভাবে দিলাম, দিয়ে হচ্ছে এভাবে রেখে আমরা এটাকে \n দিচ্ছি। আবার এই যে পরবর্তী যে একোটা আছে, সেই একোকেও হচ্ছে আমরা এভাবে নিলাম, নিয়ে হচ্ছে এটাকে আমরা সেমিকোলনের ভেতরে দিয়ে আবার হচ্ছে \n দিচ্ছি। তো এগুলো হচ্ছে আমরা কি বলবো যে একটু সময় লাগে, এগুলো হচ্ছে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে। তো সেই জন্য একটু সময় লাগছে, আর কিছু না। তো এখানে এসে আমরা যেটা করব, তো আমাদের হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা করব, এখানে এসে আমরা আমাদের এটাকে সুন্দর করে মার্ক করলাম, মার্ক করে হচ্ছে এভাবে দিচ্ছি, দিয়ে এখানে এসে \n দিয়ে দিচ্ছি। ওকে, তো এবার যদি আবার কন্ট্রোল ওয়াল্টার n দেই, এবার কিন্তু এটা কি হচ্ছে, এরকম নিচে নিচে আসছে। আচ্ছা, আমরা এক জায়গায় হচ্ছে কিছু একটা করছি, এই যে এখানটায় হচ্ছে আমাদের \n-টা দেওয়া হয়নি। এইবার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে -1 1 1 এভাবে হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা এতটুকু বুঝলাম যে স্পেসশিপ অপারেটর এমনভাবে কাজ করে যে প্রথমে যদি ছোট থাকে তাহলে -1, দুইটা যদি সমান হয় তাহলে 0, আর যদি প্রথমটা বড় হয় তাহলে +1, এভাবে মনে রাখতে পারেন। আমি শুধু প্রথমটা দিয়ে বললাম, ব্যাখ্যা করলাম, আপনারা হচ্ছে যেভাবে মনে রাখতে পারেন আর কি। আচ্ছা, তো স্পেসশিপ অপারেটর আমরা যখন ইফ কন্ডিশন শিখব, দ্যাট মিনস কন্ট্রোল ফ্লো শিখব, তখন এখানে এসে আমরা আরো একটা প্রবলেম সলভ করব স্পেসশিপ অপারেটর নিয়ে। তো এখন আমরা এই স্পেসশিপ অপারেটর সম্পর্কে আর কোনো কিছু দেখতে চাচ্ছি না, আমরা এর পরবর্তী যে অপারেটর আছে সেই অপারেটরে চলে যাচ্ছি। তো সেই জন্য এখানে এসে আমরা যেটা করতে পারি, আরো একটা ফাইল ক্রিয়েট করতে পারি, যেটাকে আমরা নাম দিতে পারি 3.8, এবং এর পরবর্তী যেটা আমরা হচ্ছে এখন দেখব সেটাকে বলা যেতে পারে হচ্ছে নাল কোয়ালিসিং অপারেটর। তো এভাবে আমরা নাল অপারেটর সম্পর্কে দিয়ে দিতে পারি PHP, পরে আমরা এটাকে এডিট করে দিব।
তো নাল কোয়ালিসিং অপারেটর এটা হচ্ছে কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখব। তো পিএইচপি এখানে এসে আমরা এই নাল কোয়ালিসিং, তো নাল কোয়ালিসিং এর ক্ষেত্রে এই অপারেটরটা হচ্ছে দেখতে এমন, দুইটা প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে নাল কোয়ালিসিং অপারেটর। তো এই অপারেটর কিভাবে কাজ করে? এই অপারেটর কাজ করে হচ্ছে এর প্রথম ভ্যালুটা যদি নাল হয়, প্রথম ভ্যালুটা যদি নাল হয়, তাহলে পরবর্তী যে ভ্যালুটা আমরা এখানে সেট করে দিই সেই ভ্যালুটা কাজ করে। যে প্রথম ভ্যালুটা যদি নাল হয় তাহলে পরবর্তী ভ্যালুটা কাজ করে, আর প্রথম ভ্যালুটা যদি নাল না হয় তাহলে প্রথম ভ্যালুটা কাজ করে। তার মানে এই প্রথমে যদি কোনো কিছু থাকে তাহলে প্রথমটাই, আর যদি প্রথমে কোনো কিছু না থেকে নাল থাকে তাহলে দ্বিতীয়টা। এই হচ্ছে আমাদের নাল কোয়ালিসিং অপারেটরের কাজ। প্রথমটায় যদি কোনো ভ্যালু থাকে তাহলে প্রথমটা, আর প্রথমটায় যদি কোনো ভ্যালু না থাকে তাহলে পরেরটা। এই তো সেক্ষেত্রে আমরা এখানে উদাহরণ কিভাবে দিতে পারি? মনে করুন যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলের কোনো একটা মান আমরা এখানে দিয়ে দিতে পারি। সেটা কি হতে পারে? সে ভ্যারিয়েবলটা আমরা মনে করুন যে নিলাম হচ্ছে কাস্টমার। এভাবে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল নিয়ে আমরা এখানে এর ভেতরে সে নাল সেট করে দিলাম। নাল সেট করে দেওয়ার পর তারপরে হচ্ছে এই ভ্যারিয়েবলটা আমরা কি করব, এখানে এই জায়গাটায় দিয়ে দিব। কারণ হচ্ছে যে আমাদের এই ভ্যারিয়েবলের ভেতরে এখন কি আছে, এই মুহূর্তে আছে হচ্ছে নাল। তাহলে এইটাকে আমরা যদি কোনো একটা আলাদা আউটপুটের ভেতরে রাখি, সে আমরা এটাকে হচ্ছে রেজাল্ট ভেরিয়েবলের ভেতরে রাখলাম। তো রেজাল্ট ভেরিয়েবলের ভেতরে রেখে এখন হচ্ছে এটাকে আমরা একটু দেখতে চাই কেমনে কি করা যেতে পারে, এই আর কি। তো এখানে হচ্ছে ডিফল্টটা আমরা না লিখি, এটাকে একটা শব্দ, তো এটাকে হচ্ছে আমরা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। সে মনে করুন যে আমরা যদি এখানে এই টাইপের কিছু একটা লিখতে চাই, ডিফল্ট FAULT, এভাবে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমাদের হচ্ছে স্ট্রিং এর ভিতরে লিখতে হবে। তা না হলে আমরা জানি যে ডিফল্ট হচ্ছে একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের কারণে এখানে হচ্ছে এরর দেখাবে। তো এই জন্য হচ্ছে আমরা ডিফল্টটাকে হচ্ছে স্ট্রিং এর ভেতরে রাখলাম, অথবা হচ্ছে এভাবে বলতে পারি যে ভিজিটর, এভাবে বলে দিতে পারি। যদি কাস্টমার যদি না থাকে তাহলে সে হচ্ছে ভিজিটর, এরকম বলে দিতে পারি। সে যদি ভিজিটর, এভাবে দিয়ে দিব। ওকে, এখন এখান থেকে আমাদের যে আউটপুটটা পাচ্ছি, এখান থেকে আমরা একটা আউটপুট পাবো। সে আউটপুটটা কিসের ভেতরে আছে? এই রেজাল্টের ভেতরে আছে। এখন ওই রেজাল্টকে আমরা হচ্ছে ইকো করব। তো ইকো করে আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে আমরা এই রেজাল্টকে ইকো করলাম। ইকো করার পর কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিটর। ওকে, কারণ কি এখানে হচ্ছে আমাদের কিছু নাই এই জন্য। কিন্তু এই কাস্টমারটা যদি কোনো একটা নেম হয়, ঠিক আছে, সে কাস্টমারটা হচ্ছে আব্দুল্লাহ, এভাবে, তাহলে আমাদের কন্ট্রোল ওয়াল্টার এনে কি পাচ্ছি? আব্দুল্লাহ। ঠিক আছে, তো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে নাল কোয়ালিসিং অপারেটর এটা কিভাবে কাজ করে। প্রথমে যদি যে জিনিসটা থাকবে তার যদি ভ্যালু থাকে তাহলে সেটাই হচ্ছে আউটপুট হিসেবে শো করবে, আর প্রথমে যদি আমাদের এখানে নাল থাকে তাহলে আমাদের পরেরটা শো করবে। তো এই জিনিসটা আমাদের হচ্ছে কুপন কোডেও অনেকে ইউজ করে থাকে। ওকে, কেউ যদি কুপন কোড দেয় তাহলে সেই কুপন ইউজ হবে, আর যদি কেউ কুপন না দেয় তাহলে পরবর্তীতে নর্মালি যে টাকাটা বা যে প্রাইসটা আছে সেটা কার্যকরী হবে। তো এভাবে অনেকে কাজ করে। আচ্ছা, তো এই অপারেটরে আমরা হচ্ছে এখন আর কোনো কিছু করতে চাচ্ছি না, আমরা পরবর্তী আর একটায় চলে যাচ্ছি। তো এরপর আমরা যাব হচ্ছে টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটরটা আমরা হচ্ছে পরে শিখবো। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, ইফ কন্ডিশন, যেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার বা কন্ট্রোল ফ্লো, তো সেই জিনিসটা হচ্ছে আমরা আগে শিখি, তাহলে আমাদের জন্য এই যে টার্নারি অপারেটর, এই টার্নারি অপারেটরটা বুঝতে বেশি সহজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এখানে হচ্ছে অপারেটরের পরে
আমরা এই পিএইচপির ভেতরে এসে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে 04, এখানে হচ্ছে নাম দিলাম হচ্ছে কন্ট্রোল ফ্লো। এভাবে একটা ফোল্ডার নিলাম, আর এই ফোল্ডারের ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব আমরা। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে 4 বা 04। আমরা এর আগে কি করেছি, এর আগে হচ্ছে এখানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং এভাবে লিখেছি, সো সেভাবেই হচ্ছে আমরা এখানে নাম দিতে পারি। তো 4.1 এভাবে নাম দিতে পারি। 4.1 এখানে এসে আমরা বলছি হচ্ছে ইফ বা ইফ ইলস, একসাথেই শিখি আমরা এটা। তো ইফ ইলস পিএইচপি এভাবে আমরা এখানে নামকরণ করলাম। এরপর এখানে এসে পিএইচপি করে নিচে আসলাম। ওকে, তো এই জায়গাটায় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইফ কিভাবে কাজ করে। ইফ হচ্ছে আমরা বলি যে এখানে হচ্ছে একটা কন্ডিশন থাকে, এই ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশন থাকে, আর এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা থাকে সেটা এক্সিকিউট হয়। আর এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে এই এলস বলে যেটা আছে এর ভেতরে যেটা থাকে সেটা এক্সিকিউট হয়। এক্সিকিউট হয় মানে হচ্ছে কার্যকরী হয়। এর ভেতরে আমাদের মনে করুন যে 10 লাইন কোড আছে, তাহলে সেই 10 লাইন কোড কার্যকরী হবে। আর যদি এই কন্ডিশন আমাদের এখানে মিথ্যা হয়ে যায় তাহলে এর ভিতরে যে কয় লাইন কোড থাকবে সেই কয় লাইন হচ্ছে আমাদের নিচে এখানে হচ্ছে রান করবে বা কার্যকরী হবে এই জিনিসটা। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের এই জিনিসটা নিয়ে প্রথমে কাজ শুরু করে দিতে পারি। তো প্রথমে মনে করুন যে আমরা এখানে আসলাম, এসে আমরা জাস্ট একটা ভ্যালু এখানে নিতে পারি। তো মনে করুন যে আমরা এখানে এসে বললাম যে স্কোর, একটা স্কোর আমরা এখানে নিয়ে নিতে পারি। তো স্কোর দেখা যাচ্ছে আমরা এখানে নিলাম হচ্ছে 40। তো এটাকে অবশ্যই অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট অপারেটর স্কোর নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। তো এই স্কোর ভেরিয়েবলটা এখান থেকে কপি করে এখানে একটা কন্ডিশন সেট করব আমরা। আমরা তো এর আগে অনেকগুলো অপারেটর শিখছি, তাই না? তো যে অপারেটর গুলোর মাধ্যমে আমরা তুলনা করি সেই অপারেটর গুলো সম্পর্কে আমরা কিন্তু এখন ক্লিয়ার। যেমন আমরা কম্প্যারিজন অপারেটর সম্পর্কে এর আগে দেখেছি। তো এখানে আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করব, কারণ হচ্ছে কন্ডিশন সেট করতে আমাদের কম্প্যারিজন অপারেটর ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে স্কোর কি আমাদের 80 থেকে বড় নাকি হচ্ছে 80 এর সমান। স্কোর কি আমাদের 80 থেকে বড় নাকি 80 এর সমান, এভাবে আমরা একটা কন্ডিশন এখানে সেট করে দিচ্ছি। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এর ভেতরে আমরা কিছু একটা প্রিন্ট করব। কি প্রিন্ট করতে পারি, বলে দিতে পারি যে এক্সিলেন্ট রেজাল্ট বা এ প্লাস, এভাবে বলে দিতে পারি। তাহলে আমরা এখানে এ প্লাসই বলে দেই, এটা হচ্ছে আমাদের জন্য ভালো, সহজে লেখা যায়। ওকে, তো এইবার যদি হচ্ছে এই কন্ডিশন সত্য না হয় তাহলে আমরা এখানে বাকি আর একটা জিনিস লিখে দিতে পারি। কি লিখে দিতে পারি, সহজে বলে দিতে পারি হচ্ছে এ প্লাস নয়। ঠিক আছে, এভাবে বলে দিতে পারি। তাহলে আমরা এখানে বললাম হচ্ছে নট এ প্লাস। ঠিক আছে, এভাবে বলে দিতে পারি সহজে। আচ্ছা, তো এইবার যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি দেখব, কন্ট্রোল ওয়াল্টার এন, আমরা এখানে দেখতে পাচ্ছি নট এ প্লাস। তো এটাকে বলা হয় হচ্ছে ইফ ইলস, যে এখানে একটা শর্ত থাকবে, এই শর্তটা যদি সত্য হয় তাহলে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু থাকে সেটা এক্সিকিউট হয়, সেটা কার্যকরী হয়। আর যদি এই শর্তটা সত্য না হয় তাহলে এই এলস এর ভেতরে যে অংশটুকু থাকে সেটা কার্যকরী হয়। তো এই হচ্ছে আমাদের ইফ ইলস, তার মানে হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার বা কন্ট্রোল ফ্লো, বা এভাবে যেভাবে বলে পারে সেভাবে বলে। আচ্ছা, তো এরপর আছে হচ্ছে, এই তো আমরা ইফ এলস শিখলাম, তাই না? তো এই ইফ এলস এর কাজটাই হচ্ছে আমরা টার্নারি অপারেটরে শিখবো। কিভাবে? আমরা এখন যাচ্ছি হচ্ছে টার্নারি অপারেটরে। আমরা আবার আমাদের হচ্ছে এই ভেতরে যে অপারেটর আছে
এই অপারেটরের এখানে এসে আমরা হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, ফাইলের নাম দিচ্ছি হচ্ছে 3.9 দিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে টার্নারি অপারেটর। তো এভাবে হচ্ছে আমরা নিলাম, নেওয়ার পর এখানে আসছি, এসে এখানে লিখলাম হচ্ছে পিএইচপি। ওকে, তো পিএইচপি লেখার পর এই যে আমাদের এফ এলস আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমাদের যে টার্নারি অপারেটর আছে এখানে হচ্ছে আমরা ওইটাকে সেট করব। আচ্ছা, তো মনে করুন যে টার্নারি অপারেটর কি? টার্নারি অপারেটর হচ্ছে এই ইফ ইলস এর সংক্ষিপ্ত রূপ। ইফ ইলস এর সংক্ষিপ্ত রূপ কেমন? প্রথমে হচ্ছে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই যে জায়গাটা, এই জায়গায় আমরা যা লিখে দেব সেটা প্রিন্ট হবে। সে আমরা এভাবে দিলাম, এই জায়গায় যা লিখে দেব সেটা প্রিন্ট হবে, আদারওয়াইজ এই জায়গায় যা লিখে দেব সেটা প্রিন্ট হবে এখানে। তো এটাকে আমরা বলি হচ্ছে FALSE ফলস। এভাবে তো আবারও বলি যে প্রথমে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এর ভেতরে মানে হচ্ছে যে এই অপারেটর আর এই যে একটা, এই দুইটার মাঝখানে যা দিব সেটা কার্যকরী হবে। আর যদি এটা মিথ্যা হয় তাহলে হচ্ছে এই পরেরটুকু কার্যকরী হবে। তাহলে আমরা এখন এখান থেকে একটু সুন্দর করে মিলাই। সে এই জায়গায় একটা কন্ডিশন আছে, তার মানে হচ্ছে আমাদের এই যে কন্ডিশন, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা এক্সিকিউট হচ্ছে, তাহলে এটা এক্সিকিউট হচ্ছে। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এটা এক্সিকিউট হচ্ছে। যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এই যে ক্লোনের পরেরটা এক্সিকিউট হচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে এটাকে হচ্ছে সুন্দর করে এনে দেই। সে কন্ডিশনটা আমরা এখান থেকে কাট করলাম, কাট করে এই কন্ডিশনের এখানে দিলাম। দেওয়ার পর এইবার যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এই অংশটুকু আমাদের এখানে প্রিন্ট হবে। এই অংশটুকু এখানে কাট করে এখানে দিয়ে দিচ্ছি, এই জায়গাটায় দিয়ে দিলাম, সে এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে একোটা এভাবে রেখে দিচ্ছি। তো আরেকটা কাজ করা যেতে পারে যে এখানে তো আমরা এভাবে দিচ্ছি, তো এটা না দিয়ে এটা হচ্ছে পরে আমরা সম্পূর্ণ রেজাল্টটা নিয়ে নিব, এখানে শুধু এ প্লাস নিচ্ছি। আর এইখান থেকে যদি এটা না হয় তাহলে হচ্ছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে কাট করে এখানে দিয়ে দিব। ওকে, এভাবে এই জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এর তো একটা আউটপুট আসবে, তাই না? তো সেই আউটপুটটা কত হবে সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, আমরা ভুল করছি, আমাদের স্কোরটা রাখতে হবে, তারপরে মুছে দিই। ওকে, তো আমরা স্কোরের ভিতরে এটা রাখলাম, এখানে একটা কন্ডিশন থাকলো, সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ভেতরেরটা এটা, আর যদি মিথ্যা হয় তাহলে এটা। আচ্ছা, এইটাকে আমরা একটা নতুন ভেরিয়েবলের ভিতরে নেই, সেটা হতে পারে হচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে এই সম্পূর্ণ জিনিসটার একটা আউটপুট আমি এর ভিতরে রেখে দিলাম। রেখে দিয়ে এবার আমি একো করছি, ECH ও একো, এখানে হচ্ছে আমি রেজাল্ট নিলাম, রেজাল্ট নিয়ে এখন হচ্ছে আমি কন্ট্রোল ওয়াল্টার এন দিচ্ছি। দেখেন এখানে বলতেছে নট এ প্লাস। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই শর্তটা সত্য না। এই শর্তটা যেহেতু সত্য না সেহেতু চলে গেছে কোথায়? এখানে। আর এই আউটপুটটা এখান থেকে অ্যাসাইন হয়ে গেল কোথায়? এখানে। তাহলে রেজাল্টের ভ্যালু এখন কত? নট এ প্লাস। সেই নট এ প্লাস এখন আমরা এগো করতে পারলাম। এ জায়গায় যদি আমরা এখন 90 করে দিই তাহলে কি হবে? যে এই 90 কি 80 থেকে বড়? হ্যাঁ, বড়। তাহলে এটা হচ্ছে আমাদের সত্য হলো। সত্য হলে এখন হচ্ছে এইটা আমাদের এখান থেকে রান করবে। তাহলে কন্ট্রোল ওয়াল্টার এন, আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে হচ্ছে একটু সেভ দিব। সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন করলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ প্লাস। তো এটা চলে আসছে। তো এভাবে আমরা হচ্ছে এই যে আমাদের টার্নারি অপারেটর, এই টার্নারি অপারেটরকে কিন্তু এভাবে আমরা শিখতে পারি। কেমন? এটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশন, কন্ডিশন যদি সত্য হয় তাহলে হচ্ছে এটা রান করবে, এলস এটা হচ্ছে এলস, এটা রান করবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা শিখবেন, তাহলে আশা করি আর তেমন কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমরা আবার এলস ইফ বলে একটা কন্ডিশন আছে সেখানে চলে যাই। তার মানে আমাদের তো রেজাল্ট নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র এ প্লাস বের করলেও হবে না, তাহলে কি হবে? আমাদের হচ্ছে এ প্লাসের পাশাপাশি আরো কিছু রেজাল্ট আমাদের কিন্তু বের করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে
এলস ইফ বলে একটা জিনিস আছে, সেটা আমরা এখানে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় এসে ইফ এলস ইফ এভাবে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। ফাইল ক্রিয়েট করে তার ভেতরে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের পিএইচপি নিতে পারি। তো আমি এত বেশি বেশি ফাইল ক্রিয়েট করার মানে কোনো কারণ আছে কিনা জানি না, আলাদা করে রাখছি। বাট হচ্ছে এটা কারোর জন্য উপকারী হবে কিনা আমি এখনো জানি না। তো কেউ যদি ছোট করে কোনো কোড, শুধুমাত্র এমন হতে পারে যে কেউ একটা অংশ ভুলে যাচ্ছে, সে ওইখান থেকে সেটা দেখে নিতে পারবে। আদারওয়াইজ বিশাল একটা ফাইল থাকলে স্ক্রল করে ওই পর্যন্ত যেতে হতে পারে। জাস্ট এই কারণে হচ্ছে আমি এখানে ফাইলগুলো কেটে কেটে ছোট করে রাখতে চাচ্ছি। তো আপনারা হচ্ছে মতামত দিবেন ক্লাসের শেষে যে এভাবে রাখাটা ঠিক হচ্ছে কিনা, বা একবারে করে দিব কিনা, এই আর কি। আচ্ছা, তো এই জায়গাটায় আমরা হচ্ছে পিএইচপি নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে ইফ কন্ডিশন আছে ওইটার আমরা এই সম্পূর্ণ জিনিসটা এখানে নিয়ে আসলাম। সে কপি করে আমরা হচ্ছে এই এর ভেতরে রাখলাম এভাবে। রেখে এখন হচ্ছে আমরা একটু এখানে বর্ণনা করব। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের তো এখানে এ প্লাসের সলিউশনটা আমরা এখানে করলাম। তাহলে এ প্লাসের পরে আমাদের তো এ গ্রেড আছে, তাই না? তো সেই এ গ্রেডটাও কিন্তু আমরা এখানে একটু দেখতে চাই। তো সেটা কেমন দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিচ্ছি, যাতে করে আমরা নিউ লাইন জেনারেট করতে পারি। সেই কারণে তো আমাদের এইখানে হচ্ছে আমাদের আরো একটা কন্ডিশন প্রয়োজন। আমরা ইফ কন্ডিশন, তার মানে হচ্ছে যে এই জায়গায় এসে আমরা আরো কিছু করতে চাই। তো এই অংশটুকু আমরা যেটা করব, যে এইখানে এসে আমরা আরো একটা কন্ডিশন সেট করব এখানে। তো যদি একের অধিক কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এলস এফ ইউজ করতে হয়, ইএলএসি এলস এফ এভাবে। তারপরে এর ভেতরে আবার কন্ডিশন থাকে, তার ভেতরে এভাবে থাকে। তাহলে কেমন হলো আমাদের ব্যাপারটা, আমরা একটু ভালো করে বুঝাই বলি। যে যদি একের অধিক কন্ডিশন থাকে, তো সেক্ষেত্রে এই ইফ এলস এর পরে আরো হচ্ছে এলস এফ সেট করতে হয়, এই যে এভাবে। তার মানে প্রথম একটা কন্ডিশন এভাবে শেষ হয়ে গেল, তারপরে আরো একটা কন্ডিশন এর ভেতরে থাকবে, তারপরে আরো একটা কন্ডিশন এর ভেতরে থাকবে। তো আমাদের এখানে রিপিট হচ্ছে কতটুকু সেটা একটু দেখি। আমাদের এখানে রিপিট হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে রিপিট হচ্ছে। তাহলে আমাদের হচ্ছে রেজাল্ট সেট করার ক্ষেত্রে কতগুলো থাকে, আমরা একটু যদি একটু ক্যালকুলেট করি, যে আমাদের স্কুল লেভেলে এ প্লাস এর পরে এ গ্রেড থাকে, তারপরে হচ্ছে এ মাইনাস থাকে, তারপর হচ্ছে বি থাকে, সি থাকে, ডি থাকে, এরকমের মাঝখানে আরো কিছু থাকলে আপনারা বলে দিবেন। তো সাধারণত আমরা এটাকে হচ্ছে ডুপ্লিকেট করি, এভাবে ডুপ্লিকেট করলাম, এভাবে যদি আরো লাগে তাহলে আমরা সেট করে দিব। আচ্ছা, তো প্রথমেই এখানে এসে আমরা বলছি যে স্কোর আমাদের যদি 70 সমান অথবা তার থেকে বড় হয়, তাহলে আমরা এখানে লিখলাম স্কোর যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 70, তাহলে আমাদের এটা হবে হচ্ছে এ। তো এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে এসে আমরা এটাকে এ করে দিব, ট্যাব দিচ্ছি, শুধু প্লাসটা আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। এরপর এখানে আসছি, আসার পর আবার আমরা বললাম যে স্কোর যদি আমাদের এখানে হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে কপি করলাম, এখানে এসে ট্যাব দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে আমাদের হবে হচ্ছে এ মাইনাস, এ মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, এরপর স্কোর যদি আমাদের এখান থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 হয়, তাহলে আমাদের এই জায়গায় এসে এটা হয়ে যাবে হচ্ছে, এর পরেরটা হচ্ছে বি, এরকম। আবার এখানে এসে স্কোর যদি এখানে আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 40 হয়, তাহলে আমরা কি ইকো করব, আমরা ইকো করব হচ্ছে সি, এভাবে। আবার এখানে এসে যদি আমাদের স্কোরটা
গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 33 হয়, তাহলে আমরা এখানে বলবো হচ্ছে স্কোর ডি। যদি এমন হতো ইওর স্কোর একটা স্ট্রিং লিখে দিতে পারলে ভালো হতো, তো আমি করে দিব, সমস্যা নেই, ইওর গ্রেড। আর যদি এইগুলোর কোনোটার সাথে মিল না থাকে তাহলে হচ্ছে ফেল, এভাবে, বা একটা ইডি যোগ করে দিই তাহলে আমাদের জন্য ভালো হবে। Okay. আর যদি চান এখান থেকে হচ্ছে ইওর গ্রেড ইওর গ্রেড ইওর গ্রেড ইজ এভাবে যদি রাখতে চান তাহলে সেটাও করা যেতে পারে, নো প্রবলেম আর কি। তো এভাবে আমরা রাখছি, রাখার পর এখন হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করব। তা প্রথমে আমরা কন্ট্রোল ওয়াল্টার এন করলে আমরা দেখতে পাচ্ছি সি। কেন সি? কারণ হচ্ছে এই যে এখানে রান হয়েছে 40-এর সমান অথবা তার থেকে বড় কোনো কিছু হলে সি গ্রেড আসবে। তো এরকম ইউজারের কাছ থেকে বা সিস্টেমের কাছ থেকে নাম্বার কালেক্ট করে এভাবে ক্যালকুলেট করে হচ্ছে আমরা আমাদের এক্সামের রেজাল্টগুলো সলিউশন করতে পারি বা সলভ করতে পারি। ওকে, তো এর আরেকটা আপডেট ভার্সন আছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সুইচ কেস। তো সুইচ কেস কেন প্রয়োজন বা কেন দরকার, তার জন্য আমি হচ্ছে আপনাদেরকে একটা আপডেট একটা কৌশল বলবো, সেটা হচ্ছে এরকম, কৌশল না পারপাস বলি, এটা অবশ্যই কৌশল না পারপাস। তো কোন পারপাসে আমাদের আসলে সুইচ কেস প্রয়োজন? আমরা তো ইফ এলস দিয়ে সলিউশন করতে পারি, তাহলে আমাদের কেন সুইচ কেস প্রয়োজন? তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট করে আমরা এখানে বলবো হচ্ছে, আচ্ছা এখানে আমরা নামকরণ করিনি তাই না? তো এটাকে আমরা বলবো হচ্ছে 4.3, 4.3। এখানে এসে বলবো সুইচ, SWITCH সুইচ কেস ডট পিএইচপি। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে এলসেফ আছে ওইটা হচ্ছে আমরা এখান থেকে একটু নিয়ে নিব। সে মনে করুন যে এই জায়গায় আমাদের এই টাকা আমরা নিয়ে নিব, এটাকে আমরা এখান থেকে কপি করছি, কপি করে আমাদের যে এখানে আমরা সুইচ কেস লিখছি এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে এটা ব্যাখ্যা করে করে আমি হচ্ছে লিখব। তো সুইচ কেস কিভাবে কাজ করে সেটা যদি একটু এখানে আমরা একটু লিখি। সে মনে করুন যে এর যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে এরকম, প্রথমে একটা ভেরিয়েবল নেয়, সে হচ্ছে স্কোর। তো স্কোরের ভেতরে আমরা একটা ভ্যালু নিলাম, এর আগে যেমন নিয়েছি তেমনই নিলাম। নেওয়ার পর এর ভেতরে আমরা এটাকে হচ্ছে চেক করব। কিভাবে চেক করতে পারি সেটা হচ্ছে এখন ব্যাপার। তো আচ্ছা, স্কোর না, আমরা হচ্ছে একেবারে গ্রেডটাকে নিয়ে নিতে পারি। তো গ্রেডটাকে নিলে তাহলে হচ্ছে আমরা একটু ভালো করে শেখাতে পারবো এই আর কি। তো অথবা হচ্ছে আমাদের একটু বেশি, অনেক বেশি লিখতে হবে। তো আমরা এখানে GRADE গ্রেড, এটাকে হচ্ছে আমরা এখানে একটা স্ট্রিং এর ভেতরে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এ গ্রেড বা এ প্লাস, এভাবে রাখছি। রাখার পর এটাকে হচ্ছে আমরা সুইচের ভেতরে দিয়ে দিব। তো SWITCH সুইচ, এই সুইচের ভেতরে আমাদের এই ভেরিয়েবলটা থাকবে। কারণ হচ্ছে এই ভেরিয়েবলটা তো সবসময় চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই সুইচ চেক করবে। তো চেক করার পর সুইচের ভেতরে বিভিন্ন ধরনের কেস থাকে, সেই কেসগুলো হচ্ছে মিলাবে। কেমন সেটা? সে এখানে আমরা লিখছি হচ্ছে কেস। তো কেস লেখার পর এভাবে হচ্ছে একটা ডট দিতে হয়। তো এই ডটের আগে আমরা হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো এখানে সুন্দর করে সেট আপ করে দিব এটা। তো এখানে হচ্ছে আমি সহজে দেখালাম আপনাদের, আরো সুন্দর করে একেবারে নাম্বার নিয়ে নিয়ে করা যায়। তা আমি গ্রেড দিয়ে করছি, তো নাম্বার নিয়ে করলে পরে অন্য একদিন আমরা করবো নাম্বার নিয়ে, সমস্যা নাই। তো এখানে আমরা যেটা করলাম যে এই যে কেস, প্রথম একটা কেস আমরা এখানে সেট করলাম। তো এই কেসটা ভালো করে একটু বুঝাই, যে এই ভেরিয়েবলের ভ্যালু থাকবে হচ্ছে এই কেস এবং এই ক্লোনের মাঝখানে। ভেরিয়েবলের ভ্যালু থাকবে হচ্ছে কেস আর এই ক্লোনের মাঝখানে থাকবে।
তাহলেই আমরা হচ্ছে পরবর্তী কাজ করতে পারবো। তো এখানে এসে আমরা বলছি হচ্ছে একোর ভেতরে আমরা কি প্রিন্ট করব, বলবো হচ্ছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এভাবে করে দিতে পারি। অথবা হচ্ছে মিলাই নেই এখান থেকে, যে এই যে আমাদের যে অংশটা, এই অংশটা হচ্ছে ওইখানে নিয়ে নেই। আমি হচ্ছে আবার ফিরে আসছি, সময় নিয়ে করি, সমস্যা নেই। যে এই জায়গাটায় আমরা হচ্ছে ওই কন্ডিশনটা সেট করে দিচ্ছি। যদি এই কন্ডিশন মিলে যায় তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের এই টেক্সটটা, এটা। ওকে, তো কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এখানে রেখে দিলাম, এই যে রেখে দিলাম। তো লিখে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্রেক করে দিতে পারি। এটাকে আমরা হচ্ছে একটু ব্র্যাকেটের ভিতরে করে দিই, তাহলে হয়তো ভালো হবে। কেসটা ব্র্যাকেটের ভিতরে দিলে ওরা হয়তো বা কন্ডিশনটা ভালো করে বুঝতে পারবে। অথবা আমাদের এই কন্ডিশনটা আমরা হচ্ছে অন্য কিছু করে নিতে পারি। আচ্ছা, বুঝছি, এখানে হচ্ছে আমাদের গ্রেড দেওয়া, তো আমরা এখানে গ্রেড নেব না, আমরা হচ্ছে এখানে মান নেব, স্কোর। এখানে হচ্ছে আমরা আবার 40 এভাবে নিচ্ছি, স্কোর। ওকে, তাহলে আমাদের আর সমস্যা হবে না, আশা করব। এখানে আমরা স্কোর নিয়েছি, এখানে স্কোর নিয়েছি, এখানে স্কোর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80, তারপর হচ্ছে কেস, এরপর হচ্ছে ইকো, এরপর হচ্ছে ব্রেক। আচ্ছা, এভাবে করলাম। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা কেস। আর এখানে আমাদের হচ্ছে সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হয়, তো আমরা এখানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে সবগুলো, কাট করে এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এইবার আমাদের হচ্ছে সবকিছু সহজ। কি সহজ? আমরা এখন এই জিনিসটাকে ডুপ্লিকেট করে ফেলবো, এখান থেকে এইটুকু। তো ডুপ্লিকেট করে তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলো করে ফেলবো এভাবে। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি হচ্ছে, যদি আমাদের স্কোর 70 হয়, সুন্দর করে আমরা এডিট করে ফেলতে পারি, তাহলে এটা হবে আমাদের এ গ্রেড। যদি আমাদের স্কোর 60 হয়, তাহলে এটা হবে আমাদের হচ্ছে এ মাইনাস। যদি আমাদের স্কোর হচ্ছে 50 হয়, তাহলে এটা হবে আমাদের হচ্ছে বি। যদি 40 হয়, তাহলে এটা হবে আমাদের সি। যদি 33 হয়, তাহলে এটা হবে আমাদের ডি। ওকে, এখানে হচ্ছে ব্রেক। আর সুইচ কেজের ক্ষেত্রে একেবারে লাস্টেরটা হয় হচ্ছে ডিফল্ট। কি হয়? একেবারে লাস্টেরটা হচ্ছে ডিফল্ট। ভালো করে বুঝতে হবে যে কোনোটার সাথে যদি মিল না থাকে তাহলে হচ্ছে ডিফল্ট রান করবে। তাহলে আমাদের এখানে হচ্ছে এই যে ডিফল্ট বলে যে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটা কাজ করবে। তো এখানে এসে ইকো করে দিচ্ছি আমরা যে ফেইল। এভাবে আমরা করে দিচ্ছি। তবে একটা ব্যাপার বলি, এখানে যেহেতু আমাদের সবগুলো নিচে নিচে আসবে না, এই জন্য আমাদের এই ব্যাকস্ল্যাশ এনটা প্রয়োজন নাই। তো এটা এখন হচ্ছে আমরা এভাবে উঠাই দিতে পারি, অল্টার প্রেস করে আমি হচ্ছে সবগুলো মার্ক করে আমি এটা উঠাই দিতে পারি। Okay, এই। তো এইটা আর হচ্ছে এই উপরেরটা, এটার মধ্যে আসলে পার্থক্য কি? কেন আমরা সুইচ কেজ শিখছি? এর কারণ হচ্ছে এখানে ইফ এলস দিয়ে যখন আমরা কোনো কিছু করি, তখন যতটুকু আমরা টেস্ট করে বা হচ্ছে ডিবাগ করে জেনেছি, সেটা হচ্ছে এই ইফ এলস এর ক্ষেত্রে যদি এটা মিলে যায়, তবুও নিচের গুলো চেক করে, তবুও নিচের গুলো চেক করে। এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে টাইম বেশি লাগে, রান টাইম বেশি লাগে। আর এখানে যেটা হচ্ছে, যদি এই শর্ত মিলে যায় তাহলে এইটা প্রিন্ট করে, প্রিন্ট করে ব্রেক করে দেয়। ব্রেক করে দিলে এটা আর নিচে যায় না, এটা এই পর্যন্ত শেষ হয়ে যায়।
সেম ভাবে যদি এমন হয় যে এইটা শর্ত মিলে গেছে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে এসে ব্রেক হয়ে যায়। তো এইটা হচ্ছে পার্থক্য, যে আমাদের উপরের এই কোডটুকুর সাথে নিচের কোডটুকুর পার্থক্য হচ্ছে সম্পূর্ণ কোডটুকু রান করে না। যদি যেখানে মিলে যায় সেইখানের আউটপুটটা শো করাই দিয়ে তারপর হচ্ছে সেটা স্টপ হয়ে যায়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সুইচ কেজ শিখতে পারি এভাবে। আচ্ছা, আমরা একটু রান করে দেখি। এখানে আমরা 40 দিয়েছি, কন্ট্রোল ওয়াল্টার এন। তো আমরা একটু সেভ দেই, সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন। আচ্ছা, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন। ও আচ্ছা, এবার ঠিক আছে আশা করি। কন্ট্রোল ওয়াল্টার এন, হ্যাঁ এবার ঠিক আছে। আমাদের ওইখানে আমরা একটা সেমিকোলন হচ্ছে মিস করছিলাম, এটা এই সেমিকোলনটা মিস করার ফলে এটা হচ্ছে আমাদের এরর দিচ্ছিল। তো আমরা এখন বুঝলাম যে আমরা এখানে সি গ্রেড হচ্ছে পাচ্ছি। তো এরপর আমরা যদি এখানে এসে চেঞ্জ করে দেই, আমাদের এটা যদি 80 করে দেই, দিয়ে সেভ দেই, তারপর যদি কন্ট্রোল ওয়াল্টার এন দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস। তার মানে আমরা বুঝলাম যে এখান থেকেও মোটামুটি আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখতে পারলাম আর কি। তো এখন আমরা একটু দেখি যে আমাদের 11টা বেজে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আমাদের ক্লাস আজকে আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস থেকে হচ্ছে আমরা লুপ শুরু করব। এখন আমরা এগুলোকে আমরা আমাদের রিপোজিটরিতে পুশ করে দেব। তার জন্য টার্মিনাল ওপেন করব। তো টার্মিনাল ওপেন করার জন্য আমরা হচ্ছে কন্ট্রোল ব্যাকটিক ইউজ করছি, তারপর হচ্ছে গিট অ্যাড, তারপর হচ্ছে গিট কমিট। তো এখানে হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে পিএইচপি ক্লাস প্রি অ্যাডেড, এভাবে আমরা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটু এরর আছে। এই, তাহলে হচ্ছে আমাদের এই যে যে জিনিসগুলো, এই ফাইলগুলো অ্যাড হচ্ছে। আরেকটা ব্যাপার, যেমন হচ্ছে যে পুশ করার আগে পুল করতে হয়। যদি আমরা অন্য কোনো ডেভেলপার দিয়ে আমরা আমাদের রিপোজিটরিকে চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমাদের পুল করতে হয়। পুল করার কারণ কি? কারণ হচ্ছে অলরেডি কেউ একজন আমাদের রিপোজিটরিতে চেঞ্জ করে বসে আছে। তো সেটা যদি আমার লোকাল রিপোজিটরিতে চেঞ্জ আকারে না থাকে, তাহলে হচ্ছে এটা কনফ্লিক্ট করে। সেই জন্য আমরা এখানে একটা কাজ করব, আমরা এটাকে হচ্ছে পুল করব। ওকে, পুল করে দেখি যে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে দুটা ফাইল চেঞ্জ করছে কেউ একজন, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে গিট পুশ ইউ অরিজিন মেইন, এটা করলাম। এখন হচ্ছে ঠিকঠাক মতো সুন্দর করে চলে গেল। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝবো সেটা হচ্ছে অ্যাড কমিট পুল পুশ, অ্যাড কমিট পুল পুশ, এভাবে যদি আমরা এটাকে করি তাহলে ঠিকঠাক মতো কাজ করবে আশা করি। তো এখন যদি আমরা এটা আমাদের রিপোজিটরিতে যাই, রিপোজিটরিতে যাওয়ার পর তারপর যদি আমরা একটু দেখি, তাহলে আমরা হয়তোবা আমরা দেখতে পাবো যে আমাদের কোডগুলো সুন্দর করে ওখানে আছে। যে এখানে গেলাম, যাওয়ার পর তারপর আমরা আমাদের যে এখান থেকে যে পিএইচপি আছে সেই পিএইচপি তে গেলাম, অ্যাসেটসে যাচ্ছি, অ্যাসেটসে গিয়ে আমাদের এখানে গেলে আমরা আমাদের এই সবগুলো দেখতে পাবো। এই যে কন্ট্রোল ফ্লো, এর ভেতরে এফ এলস আছে, এগুলো সব এখানে চলে আসছে। তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিব 4.3, তো 4.2 হবে এটা। তো এটাকে আমরা একটু চেঞ্জ করে দেই। এটা চেঞ্জ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে রিনেম করব। রিনেম করে এখানে এসে বলবো যে 4.2 স্পেস, এভাবে আমরা রিনেম করলাম। রিনেম করার পর এখান থেকে আবার যেটা করব সেটা হচ্ছে গিট অ্যাড, তারপর হচ্ছে গিট কমিট। তো কি করব এখানে, আমরা এটা কি করছি সেটা হচ্ছে সিরিয়াল অ্যাডেড। ওকে, এভাবে করলাম। এরপর হচ্ছে গিট পুশ ইউ অরিজিন মেইন। তো এই পর্যন্ত আমরা হচ্ছে এটা করলাম। এইবার পুল করলাম না কেন? কারণ আমি বুঝতে পারছি যে আমার
আগের বার পুশ এবং এই দ্বিতীয়বার পুশ করার মাঝখানে কেউ আমার রিপোজিটরি চেঞ্জ করেনি। এটা আমার কাছে মনে হয়েছে, তাই আমি এভাবে পুশ করে দিয়েছি, আর একবার পুল করার প্রয়োজন হয়নি। তো আশা করি আস্তে আস্তে আপনারা গিট শিখে যাবেন। একেবারে ভেরি বেসিক কাজ করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু আশা করি আমি আপনাদেরকে দেখাবো। তো এই আজকে আমাদের ক্লাস। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।